ওয়েলকাম টু ইউকেআর পডকাস্ট দেবাশিস দা। ফার্স্ট অফ অল তো তোমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমি জানি, কিন্তু অডিয়েন্সরা জানে না। তো আমি একবার জাস্ট বলে দিই যে তুমি বেসিক্যালি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, তোমার ফ্যামিলি বিজনেস ছিল, ইভেন এখনো ফ্যামিলি বিজনেসে আছো, প্লাস তুমি টেকের দিকেও আছো, এআই এর নিয়েও কাজ করছো, অনেক অনেক ডেভেলপমেন্টে আছো তুমি। তো আমি জাস্ট একটা জিনিসই জানতে চাই, তুমি এত দেশ ট্রাভেল করলে, বিজনেস করলে, তো তোমার কি মনে হয় যে ওয়েস্টার্ন কান্ট্রিজরা ইন্ডিয়ার থেকে এত বেশি এগিয়ে কেন আছে? আর 2025 এর পরে কি ইন্ডিয়া খুবই গ্রো করবে? মানে এটা কি গোল্ডেন টাইম বলা যেতে পারে ইন্ডিয়ার জন্য? থ্যাংক ইউ রাজদীপ আমাকে ডাকার জন্য এখানে। তো টু আনসার টু ইয়ার কোয়েশ্চেন, দেখো, দের ইজ আ ভেরি বেসিক ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ানস অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আমরা আমাদের পড়াশুনোটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড। গ্লোবাল স্টেজেতে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তুমি দেখবে যত বড় বড় কোম্পানিজ আছে, মেজরিটি অফ দ্য কোম্পানিজের যারা সিইওস তারা কিন্তু সব ইন্ডিয়ানস, হুইচ প্রুভস ওয়ান থিং যে আমরা কিন্তু একাডেমিক্যালি সুপিরিয়ার দ্যান দ্য ওয়ার্ল্ড। একাডেমিক্যালি আমরা কিন্তু সুপিরিয়ার। আমাদের এডুকেশন সিস্টেমটা ইজ ভেরি গুড টু ক্রিয়েট ম্যানেজার্স বাট নট বিজনেসম্যান। আমি লাস্ট টাইম ট্রাভেল করছিলাম, আমি আমার বিজনেসের জন্য কিছু ফান্ড রেজ করতে গেছিলাম ইউএসএতে। ওকে, তো ওখানেতে আমি কিছু ইনভেস্টারের সাথে কথা বলছিলাম। তার মধ্যে ফরচুনেটলি একজন বাঙালি ইনভেস্টর ছিল। ওকে, তো উনি ওখানেতে ক্লাস 30-35 বছর ধরে আছেন এবং একটা হিউজ কোম্পানি সেল করেছিলেন জিইকে। জিইকে উনি সেল করেছিলেন, ওনার কোম্পানির, ওনার স্টার্টআপটা। তো এবার ওনার সাথে আমি কথা বলতে গিয়ে উনি ঠিক এক্স্যাক্টলি এটা আমাকে বলেছিলেন যে তুমি এসছো ইন্ডিয়া থেকে টাকার খোঁজে ইউএসএতে, কিন্তু তোমার যে প্ল্যানটা সেটা ইন্ডিয়াতে চলবে না। উনি শুনেই বলেছিলেন, কারণ ইন্ডিয়া তৈরি নয় ওইটার জন্য। তো আমার একটা বিজনেস ছিল, তো সেটাকে ইউএসএতে যদি আমি চালাতাম তাহলে চলতো, মার্কেট ফিট ছিল না, তাই তো? হ্যাঁ, কারণ ইন্ডিয়ানসরা তখনও রেডি ছিল না ওটার জন্য। তো তখন উনি বললেন কি যে তুমি দেখবে এখানকার যত টপ লেভেল কোম্পানিজ আছে সবার কিন্তু স্টার্টিং যারা করেছে, শুরু যারা মার্কেট মানে মালিক যারা, তারা কিন্তু সব হোয়াইটস, সব আমেরিকা হোয়াইটস। আচ্ছা, এন্ড আমেরিকানস মোস্টলি। আর ইন্ডিয়ানসরা কিন্তু তাদের আন্ডারে চাকরি করছে, টপ লেভেলে পৌঁছেছে। ঠিক। সুতরাং আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। বিজনেস যদি আমাদেরকে বিজনেসম্যান তৈরি করতে হয়, তাহলে আমাদের থট প্রসেসটাকে চেঞ্জ করতে হবে, চাকরির বাইরে বেরোতে হবে, তবেই এটা পসিবল। সেই জন্য ইন্ডিয়া আজকের দিনে গ্রো করছে, এবং সব থেকে ভালো আজকের দিনে ইন্ডিয়াতে হচ্ছে স্টার্ট আপ অ্যাম্বিয়েন্স যেটা তৈরি হয়েছে না, ঠিক ক্লাইমেট তৈরি হয়েছে, যেখানে স্টার্ট আপসদের জন্য মানে বলা হচ্ছে স্টার্ট আপসদেরকে আরো ডেভেলপ করার জন্য। এবারেও তো বাজেটেতে আমাদের ফাইন্যান্স মিনিস্টার 10,000 কোটি টাকা অ্যাডিশনাল দিলেন স্টার্ট আপে, তো উইচ ইজ এ গুড থিং। এক্স্যাক্টলি, অ্যাট লিস্ট উই আর থিঙ্কিং ইন আ ডিফারেন্ট লাইন। তো তোমার কি মনে হয় এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে এমন একটা জায়গায় যাবে যে ইন্ডিয়া ওয়েস্টার্ন কান্ট্রিদের সারপাস করতে পারে? অফকোর্স পারবে। আমাদের সব পোটেনশিয়াল আছে, আমাদের বেস্ট অফ দ্য বেস্ট ম্যানেজার্স আছে, টেকনোলজি ওয়াইজ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের মাইন্ডসেট, বিজনেস মাইন্ডসেট যারা তৈরি করেছে তারা অনেক বড় হয়েছে। আইপি ক্রিয়েশনের কথা বলছো? হ্যাঁ, মানে আমাদের যারা বড় লেভেলের মানে বিজনেসম্যান হয়েছে, যারা মানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে আমাদের, ঠিক, কিন্তু সেটা সংখ্যায় খুব কম। দ্যাট হ্যাজ টু গ্রো, এক্সপোনেনশিয়ালি গ্রো। ঠিক, এবং সেটা তৈরি হচ্ছে, একদিনে তো কোনো কিছুই হয় না, সেটার কিন্তু বীজ বপন হয়ে গেছে আমাদের দেশে। ঠিক। তো তোমার বিজনেসের মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট যেটা, সেটা হলো ফিনান্স। তুমি লোকজনের ফিনান্স, ওয়েলথ এগুলো ম্যানেজ করতে হেল্প করো, রাইট? রাইট। তো স্পেশালি আমি আজকের পডকাস্টটা মেইনলি ফিনান্সের দিকে ডেডিকেট করতে চাই, যেটাতে তোমার এক্সপার্টিস আমি জানবো বা আমরা সবাই জানবো। তো তোমার ফিনান্সের ব্যাপারে নলেজ, ফার্স্ট অফ অল আমি এটাই জানবো যে ইন্ডিয়াতে মানে অনেক ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পিপল হচ্ছে জব করে, রাইট? আমি যদি অ্যাভারেজ সবার 25,000 স্যালারি ভাবি, তাহলে কিভাবে ক্যালকুলেট করে ওরা রিটায়ারমেন্টের টাইমে 1 কোটি টাকার কাছাকাছিও যেতে পারবে? মানে কিভাবে প্ল্যানিং করবে, বা তুমি কি সাজেশন দেবে তাদেরকে যাতে তাদের রিটায়ারমেন্ট প্ল্যানটা অনেক সহজ হয়? রাইট। দেখো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা না, এটা হচ্ছে একটা কিন্তু সায়েন্স, এটা কিন্তু সবাইকার জন্য নয়। এবং আমরা যেটা মনে করি যে যেহেতু ইউটিউব এসে গেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এসে গেছে, ওখান থেকে প্রচুর আমরা অ্যাডভাইস পাই, আমরা মনে করি যে ওইখান থেকেই আমাদের কাজটা হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে কিরকম বলো তো, তুমি একটা বাড়ি বানাতে চাইছো, তুমি ইউটিউব থেকে দেখে নিলে বাড়িটা কি করে বানানো হয় এবং তুমি শুরু করে দিলে বাড়ি বানানো। তুমি কোনোদিনই সেই লেভেল অফ পারফেকশন আনতে পারবে না যেটা একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার তোমাকে যদি হেল্প করে তখন পারবে। সেম গোজ উইথ দ্য ডক্টরস। তোমার শরীর খারাপ হয়েছে, তুমি গুগল করলে দেখলে কি যে এই সিমটমের এইটাই, তুমি ওষুধ নিয়ে খেতে শুরু করলে, ইট ইজ নট গোয়িং টু বি এফেক্টিভ। তোমাকে কিন্তু প্রপার একজন ডাক্তারের কাছে যেতে হবে ফর ইয়োর ডায়াগনোসিস। সেম গোজ উইথ ফাইন্যান্সেস। কারণ কি এগুলো খুব রিস্কি ফ্যাক্টর, রাইট? হ্যাঁ, সবটাই রিস্কি ফ্যাক্টর। মানে
কি বলতো, প্রত্যেকটা জিনিসের একটা নিশ আছে, সেই নিশের লোকের কাছে যে এক্সপার্ট তার কাছে যদি আমরা না যাই, উই লুজ এট দি এন্ড অফ দ্য ডে। আমরা বুঝতে পারি ফাইন্যান্সটা এমন একটা জিনিস না, যেমন তোমার কোয়েশ্চেনের আনসার বলি, যে 25,000 টাকা স্যালারি মাসেতে এবং সে 1 কোটি টাকার টার্গেট করছে। ঠিক, শুনতে কিন্তু মনে হয় যে বিরাট ব্যাপার, ইনসেন ইটস ব্যাপার, ডিফিকাল্ট, রাইট? বাট ইটস নট ডিফিকাল্ট, ইট ইজ পসিবল। খুব সিম্পল ওয়েতে পসিবল। তোমাকে একটু লং টার্ম ভাবতে হবে, কারণ 25,000 টাকা স্যালারির মধ্যে আমি ধরে নিচ্ছি সে বিয়েও করেছে, তার বাচ্চাও আছে, ওকে, উইথ ওয়াইফ হু ইজ আ হাউস ওয়াইফ অ্যান্ড আ চাইল্ড হু ইজ 5-6 ইয়ার্স, ওকে। এবার 25,000 টাকা কিন্তু একজন 40 বছর লোকের হবে না, যার হবে সে কিন্তু স্টার্টিং করছে তার জীবনটা, মানে 25, 26, 30। আমি 30 বছর একটি ছেলের কথা যদি বলি, কিংবা একটি মেয়ের কথা যদি বলি, তার 30 বছর বয়স, সে 25,000 স্যালারি ড্র করে এবং তার ফ্যামিলিও তাকে দেখতে হয়। এবার এখানেতে কিন্তু তাকে আমরা কিভাবে বেনিফিট দেবো? তাকে আমরা বেনিফিট দিতে পারি, ফার্স্ট হচ্ছে 25,000 টাকার থেকে একটা বড় টাকা তাকে ফ্যামিলির জন্য দিতে হবে। আচ্ছা, সেটাকে আমরা সরিয়ে দিলাম, 15,000 টাকা। 15,000 টাকা মিনিমাম তাকে তো খরচা করতেই হবে ফ্যামিলি এক্সপেন্স, ওকে, ঠিক আছে। 10,000 টাকা খুব বেশি হলে বাঁচবে তার, তাও কিন্তু 10,000 টাকা মানে হবে না। এবার কি হয়, একটা 30 বছরের ছেলে কিংবা একটা মেয়ে, সে খুব স্পেন্ড থ্রিফট যদি হয়, তাহলে কিন্তু সে টাকাটা বাঁচাতে পারবে না। কিন্তু সে যদি মনে করে কি যে লং টার্ম উইথ ডিসিপ্লিন আমি প্ল্যানিং করব, তবে সেটা পসিবল। আমি একটু ব্রেকআপটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি যদি 5,000 টাকা করে জমাতে শুরু করো এসআইপি থ্রু দিয়ে, এবং সেটা মনিটরড এসআইপি, জাস্ট আজকে শুরু করলাম, 30 বছর পর দেখলাম, কি 20 বছর কি 10 বছর পর দেখলাম, সেরকম নয়। মনিটরড ফান্ডেতে রাখতে হবে, মানে কেউ থাকবে যে তোমার ফান্ডটা মনিটর করবে তোমার হয়ে, কারণ তোমার তো নলেজ সীমিত। মনিটরড ফান্ডে যদি এসআইপি যেটা যদি করা যায়, তাহলে 5,000 টাকা করে যদি এসআইপি করা হয় অ্যাট আ রেট অফ 16%। কেন নিচ্ছি আমি? নিফটি সিন্স ইনসেপশন গ্রো করেছে 14% রাফলি আজকের দিন পর্যন্ত, ওকে। সেন্সেক্স গ্রো করেছে 18%, তো আমি 16% নিচ্ছি। 16% রেটে যদি গ্রো করে 21 ইয়ার্স যদি সে টাকাটা রাখে 5,000 টাকা করে, সে কিন্তু 1 কোটি প্লাস তার টাকাটা জমে যাবে। 1 নম্বর, 5,000 রুপিস মান্থলি ফর 21 ইয়ার্স। আচ্ছা, কনসিস্টেন্টলি তাকে কিন্তু এসআইপি তে ইনভেস্ট করতে হবে। মনিটরড এসআইপি বলছে, হ্যাঁ, মনিটরড এসআইপি, মানে অন্য কেউ মনিটর করবে ফান্ডটা, কারণ আজকের দিনে যেটা এসআইপি ভালো, কালকে কিন্তু সেটা নাও ভালো থাকতে পারে। ঠিক ঠিক। সুতরাং কালকে যেটা ভালো হবে সেটাতে যাতে মুভ করতে পারে, আমরা কনসিস্টেন্ট একটা পারফরমেন্স রাখবো, যাতে 16% সিএজিআর একটা গ্রোথ থাকে, এবং সেটা ইন 21 ইয়ার্স, মানে ওই বাচ্চাটার কিন্তু, ওই ছেলেটির কিংবা ওই মেয়েটির বয়স কিন্তু সেই সময় হবে 51, সে কিন্তু 1 কোটি টাকা জেনারেট করতে পারবে। ওকে, দ্যাট ইজ ওয়ান। 50 ইয়ার্সে গিয়ে যখন রিটায়ারমেন্টের টাইম চলে আসবে, হ্যাঁ, 60 বছর রিটায়ারমেন্ট, 51 বছরই কিন্তু সেই 1 কোটি টাকাটা জেনারেট করে নেবে। বুঝতে পেরেছি। যদি আরো একটু কন্টিনিউ করে 2 কোটি টাকা করে নিতে পারে, মেবি মোর। ঠিক আছে, আমি 1 কোটি বললে তাই 1 কোটির কথাই বলছি। আচ্ছা, এগুলো কি এক্সপোনেনশিয়ালি গ্রো করে নাকি এগুলো একটা সিমিলার, মানে গ্রাফটা কি নরমাল ফ্ল্যাট থাকে নাকি এক্সপোনেনশিয়ালি? নেভার ফ্ল্যাট, ইট ইজ লাইক অ্যান ইসিজি গ্রাফ। আমরা দেখেছি কখনো উঠছে কখনো নামছে। ওই গ্রাফটা যখন নামবে তখন সবাই পালাতে চাইবে, কিন্তু যে কনসিস্টেন্ট ইনভেস্টর হবে তাকে কিন্তু সেই সময়তে ইনভেস্টমেন্ট করে রাখতে হবে। ফর দ্য নেক্সট 20-21 ইয়ার্স হি মাস্ট নট উইথড্র দ্যাট ফান্ড এসআইপি। ঠিক আছে, 5,000 টাকা সেখানে ইনভেস্ট করলো, এবার কি হবে, তাকে তো 20 বছর বাঁচতে হবে, তবেই তো সে টাকাটা পাবে। আমি বলেছি তার ফ্যামিলি আছে, বউও আছে, বাচ্চাও আছে। এবার লাইফের আমরা ভ্যালু সবাই জানি যে তার কোনো স্থিরতা নেই, মানে আজকে আছে কালকে কিন্তু নেই। হি হ্যাজ টু প্রোটেক্ট হিজ ফ্যামিলি অ্যাজ ওয়েল। অলরাইট, তার জন্য মাসে যদি সে 1,000 টাকা করে দেয়, 1,000 রুপিস, 1100 টাকার মতন যদি দেয়, ফর দ্য নেক্সট 30 ইয়ার্স হি উইল বি কভার্ড 1 crore। একটা ইন্স্যুরেন্সও তাকে নিতে হবে, কারণ আমরা যেটা কনসেপ্টটা দিই, ইট ইজ আ 360 ডিগ্রি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ধরো তুমি বসে আছো, আমরা যখন বসে থাকি আমরা কতটা দেখতে পাই? এদিক থেকে ঘোরালে, এদিক থেকে ঘুরলে 180 দেখতে পাই। অলরাইট, ঠিক ঠিক, 180 ডিগ্রি আমরা দেখতে পাই। একদম, আমরা আরো 180 ডিগ্রি কিন্তু দেখতে পাই না। তার মানে যে সেটা এক্সিস্ট করে না সেটা নয়, ওটাও এক্সিস্ট করে। ওটা কি? ওটা হচ্ছে আমাদের যেটা আমরা বুঝতে পারি না, ফিল করতে পারি না, যখন যে কোনো সময় আমাদের এফেক্ট করতে পারে, সেটা হচ্ছে সেটা 180 ডিগ্রি। তাই জন্য হ্যাভ টু হ্যাভ আ লাইফ ইন্স্যুরেন্স কভারেজ ফর ইউর ফ্যামিলি টু প্রোটেক্ট ইউর ওয়াইফ অ্যান্ড চাইল্ড। আরে আমি চলে গেলে আমার বউ বাচ্চার তো চলতে হবে, ঠিক, তার তো লাইফটা থেমে যাচ্ছে না, তার জন্য তো প্রোটেকশনটা দিতে হবে। এটা প্ল্যানিং, ফিনান্সিয়াল প্ল্যানিং। ওকে, তার জন্য 1,000 টাকা করে লাগছে, মানে 5,000 আর 1,000, 6,000 টাকা হলো। এবার ডিউরিং দ্য 10 ইয়ার হেলথ কভারেজ দরকার, কারণ হসপিটালাইজেশন হতে পারে। আজকের দিনে ভারতবর্ষের মেডিকেল এক্সপেন্সেস আর ভেরি হাই। সুতরাং তোমাকে কিন্তু একটা রাইট প্রোটেকশন নিতে হবে। 2-1 লাখ টাকার পলিসি নিয়ে কিন্তু কোনো লাভ নেই।
যদি 25 লাখ টাকার একজন পলিসি নেয়, মানে হেলথ ইন্স্যুরেন্স নেয়, তাতে তার জন্য তাকে টাকা দিতে হবে 1.5 থেকে 2,000 টাকা মাসে। ঠিক আছে, আমি মাসে যদি 2,000 টাকার কম রাদার, আমি 2,000 টাকাই ধরলাম, তাহলে তার কত হলো? 5, 2, 7 আর 1, 8,000 টাকা তার কিন্তু ইনভেস্টমেন্ট হলো। আর একটা ইনভেস্টমেন্ট বাকি রইলো। কি কি হলো? একটা হচ্ছে লং টার্ম গ্রোথ, একটা হচ্ছে ইমিডিয়েট লাইফ কভার, যাতে মারা গেলে তার প্রোটেকশন থাকে ফ্যামিলিটার, একটা হচ্ছে হেলথ কভার থার্ড, আর একটা জিনিস দরকার যে কোনো মানুষের, এই 4টে জিনিস যে কোনো মানুষের জীবনে লাগে, সেটা যে কোনো ইয়ের কিন্তু। আর একটা হচ্ছে লিকুইডিটি অফ ক্যাশ। সেটা তো 25,000 টাকার মধ্যে হচ্ছে না। 15,000 টাকা যদি ফ্যামিলিতে চলে যায়, 8,000 টাকা এখানে বেরোলো, হাতে ক্যাশ কম থাকছে, 2,000 টাকা থাকছে। ওই 2,000 টাকার সে কিন্তু টাকাটা জমাবে, রেকারিং ডিপোজিট বলো এ বলো, যাতে করে তার রেগুলার ইনকাম, ছোটখাটো যে খরচাটা, যেটা যাতে সামলাতে পারে। আচ্ছা, এই 10,000 টাকা, 25,000 টাকাটা তো খুব একটা বড় টাকা নয়। সেই জন্য সেইটার বাজেট অনুযায়ী সে যদি এইটা করতে পারে, সে কিন্তু 1 কোটি টাকাও পৌঁছবে, তার ফ্যামিলিটাও প্রোটেক্টেড থাকবে, হেলথ কভারেজ হলে যে কোনো 5 স্টার ক্যাটাগরি হসপিটালেতে সে চিকিৎসা করতে পারে, এবং তার একটা লিকুইডিটিও থাকবে হাতে। ঠিক, এই 4টে বেনিফিটই সে পেয়ে যাবে একসাথে। দিস ইজ হাউ হি ক্যান রিচ দ্য গোল। আচ্ছা, এটা কি কোনো ফর্মুলা আছে? এক্স্যাক্ট ফর্মুলা? ফর্মুলা বলে কিছু নেই, এটা না পুরোপুরি ডিপেন্ড করে 1 to 1%। তোমার যখন তুমি একজন, তোমার খরচার উপরে তো তোমার টোটাল এটা ডিপেন্ড করে, তোমার মাইন্ডসেটের উপরে। প্রত্যেকটা ফিনান্সিয়াল গোলও ডিফারেন্ট, প্রত্যেকটা ফিনান্সিয়াল কন্ডিশনও ডিফারেন্ট, সবার আলাদা। আমি একটা জেনারিক বললাম যে তার ফ্যামিলি থাকবে, সে চাকরি করছে, এবার বিজনেসম্যানদের জন্য আলাদা হবে, চাকরি যারা করে তাদের জন্য আলাদা হবে। এটা হচ্ছে 25,000 টাকা যার স্যালারি। তুমি তো স্যালারির কথা বলেছো, একদম 25,000, যেটা মেজরিটি অফ দ্য পপুলেশন, মিডল ক্লাসের কথা বলছি একদম। তাদের জন্য এটা ইজ আ ভেরি জেনারিক প্ল্যান, বাট আমরা অনেক ফাইন টিউন করে প্ল্যান দিই, বাট দিস প্ল্যান উইল ওয়ার্ক লাইক এনিথিং। ইটস আ ম্যাজিক প্ল্যান। আচ্ছা, তো এখান থেকে একটা প্রশ্ন যেটা আমার ছিল আর কি, যেটা আমি ভেবেছিলাম পরে জিজ্ঞেস করবো, বাট আমি এখনো জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে ডিসিপ্লিন কতটা বেশি ইম্পর্ট্যান্ট এই ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার দিক থেকে বলো, বা ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার দিক থেকে বলো, ডিসিশন নেওয়ার জন্য যদি বলো, তাহলে টোটালি বলতে গেলে এই জিনিসটা কতটা বেশি ইম্পর্টেন্ট? এই যে হার্ড ওয়ার্ক বলো বা ডিসিপ্লিন বলো, ডিসিপ্লিনই চলাটা বলো, এভরিথিং ইজ ডিসিপ্লিন। আজকের দিনেতে তুমি জীবনেতে সকালবেলা উঠে যে চাকরি করতে যাচ্ছে, তাকে যদি 10টায় ঢুকতে হয়, সেটাও যেরকম ডিসিপ্লিনের মধ্যে পড়ে, তোমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাও কিন্তু ডিসিপ্লিনের মধ্যে পড়ে। এবং এটাকে কিন্তু হার্ট অ্যান্ড সোল তোমাকে চেষ্টা করতে হবে যে করতেই হবে। তা নাহলে যদি না করো, কেউ বারণ করার তো নেই, তোমার টাকা তুমি যা খুশি করতে পারো, বাট হোয়াট ইউ সো ইজ হোয়াট ইউ রিপ। তুমি আজকে করলে না, কালকে তার এফেক্টটা তোমাকেই করতে হবে। ইউ হ্যাভ টু স্লগ লঙ্গার ইয়ার্স, ইউ হ্যাভ টু ওয়ার্ক থ্রু আউট ইউর লাইফ। ইউর চিলড্রেন উইল সাফার বিকজ ইউ ডো নট হ্যাভ দ্য ফান্ড। ইউর ওয়াইফ উইল সাফার বিকজ তোমার টাকা জমানো নেই। তুমি আজকে খরচা করে যাও, কালকে তার এফেক্টটা তোমাকে দিতে হবে। তুমি আজকে যদি একটু ডিসিপ্লিন ওয়েতে জমাতে পারো, তাতে তোমার বেটারমেন্টটা হবে পরেতে। ঠিক, আমাদের একটা প্ল্যান আছে, অফকোর্স এই প্ল্যানটা আমরা করি হচ্ছে এক্সক্লুসিভলি ফর HNIs অ্যান্ড NRIs, মিশন 100 crores। আচ্ছা, 100 কোটি টাকা একজন মানুষ কিন্তু জমাতে পারে তার নিজের জন্য। মিনিমাম কত টাকা ইনকাম থাকতে হবে সেটা রিচ করার জন্য? না, ওটা HNI, 100 কোটি টাকাটা হচ্ছে HNI ক্যাটাগরি। আচ্ছা, কিন্তু এই যে 25,000 টাকা বলে, ওটা 25,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, মিনিমাম 25,000 টাকা যদি ইনভেস্ট করে, তাহলে আমরা সেই প্ল্যানিংটা তাকে দিতে পারবো। পার মান্থের কথা বলছি? পার মান্থ। ওকে ওকে। তো ওটা আলাদা, কিন্তু ওই প্ল্যানটাই যদি আমরা কনসাইজ করে দিই, তাহলে কিন্তু মাসের জন্য যে প্ল্যানটা বললাম, ইট ইজ পসিবল। আচ্ছা, সেম কনসেপ্ট ইজ দ্য সেম। মানে কিভাবে আমরা ব্যালেন্সিং করব, এটা তো এক একজনের ফরম্যাটটা সেম, শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে, তাই? অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে, এবং তার সাথে আরো কিছু কিছু চেঞ্জেস আছে যেটা ফাইন টিউন করা যাবে। ঠিক, ওটা ফাইন টিউন, কারণ পার্সোনালাইজড হয়, ওটা অনেক পার্সোনালাইজড। হ্যাঁ, কিন্তু ওই মিশন 100 crores-টা মিশন 1 crore হিসেবেও কিন্তু যদি কেউ চায়, সে করতে পারে। আচ্ছা, বুঝতে পারছি, পসিবল। ওকে, তো আমার তোমার কাছে নেক্সট কোশ্চেন যেটা থাকবে, যেটা জিজ্ঞাসা থাকবে, সেটা হচ্ছে যে হোয়াট শুড বি দ্য বেস্ট ফিনান্সিয়াল কন্ডিশন ফর এভরিওয়ান। আর আরেকটা যে জিনিস, সেটা হচ্ছে যে মানি ক্রিয়েশন আর ওয়েলথ ক্রিয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি? মানে লোকজন মানি মেকিং আর ওয়েলথ ক্রিয়েশনটাকে সেম ভাবে ভাবে, তো অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি, যেটা যদি তুমি অডিয়েন্সকে বলো? অ্যাবসলিউটলি, মানে ডায়ামেট্রিক্যাল, দুটো পুরোপুরি আলাদা। ওকে, মানে ওয়েলথ ক্রিয়েশনের মধ্যে মানি মেকিংটা পড়ে, কিন্তু মানি মেকিং এর মধ্যে ওয়েলথ ক্রিয়েশন পড়ে না। আচ্ছা, কিরকম ভাবে একটু এক্সাম্পল দিয়ে? মানি মেকিং যদি হয়, যারা দেখবে এরকম লোক আছে যারা প্রচুর টাকা রোজগার করেছে, তাদের জীবনের টার্গেটই ছিল যে টাকা রোজগার করব, কিন্তু টাকা রোজগার করলে হয় না, টাকাটাকে রাখতে হয়। ইট ইজ লাইক, একটা বেটার এক্সাম্পল দিলে হয়তো বোঝা যাবে। আমাদের জীবনেতে যখন আমার গার্লফ্রেন্ড হয়,
আমাদের জীবনে, আমার যদি গার্লফ্রেন্ড আমার জীবনে আসে, সে আসার পরে তো আমার যদি মনে করি কি যে ঠিক আছে আমার গার্লফ্রেন্ড এসে গেছে, আমার কিছু করার নেই, তাহলে কিন্তু সে থাকবে না। তাকে কিন্তু টেক কেয়ার করতে হবে, ওকে, রেসপেক্ট দিতে হবে, ভালোবাসতে হবে, তবেই কিন্তু সে থাকবে আমাদের জীবনে। সেম গোজ উইথ দি আদার পার্সন। মানে একটি মেয়ের জীবনে যদি তার বয়ফ্রেন্ড থাকে, সে যদি মনে করে একটা বয়ফ্রেন্ড পেয়ে গেছে আর কিছু করার নেই, তাকে কিন্তু রাখতে হবে, মানে তাকে সেই সম্মানটা দিতে হবে, তবেই কিন্তু সে থাকবে। ঠিক ঠিক। টাকাও কিন্তু সেরকম, লক্ষ্মী বলি তো আমরা, মা লক্ষ্মীকে যদি আমি সম্মান না দিই তাহলে কিন্তু সে থাকবে না, সে আজকে যাই করে নিক না কেন। সেই জন্যই কিন্তু আমরা দেখেছি এরকম অনেক বড় লোককে, যারা বড় লোক হয়েছে, মিলিয়নার্স বিলিয়নার্স হয়েছে, কিন্তু পরের জীবনেতে দেখা গেছে তাদের সব চলে গেছে এবং তারা কিন্তু ভান্ডারাতে খেতে বসেছে, এরকম ছবি কিন্তু বেরিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের শুধু আমাদের দেশেতে নয়, বিদেশেও বেরিয়েছে এরকম। মানে বেসিক্যালি রুলটা সেমই সবার জন্য। হ্যাঁ, তো মানি মেকিং এতে আমরা শুধু ফোকাস করি টাকা কত টাকা রোজগার করছি, এবং যত রোজগার করবো আমাদের মনে হয় কি যে প্রচুর টাকা খরচা করি, দেদার খরচা করতে শুরু করি। কিন্তু ওয়েলথ ক্রিয়েশন ইজ ডিফারেন্ট। ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে তোমার একটা ফোকাস থাকবে। হ্যাঁ, আমি আজকের দিনে যদি 100 কোটি টাকা রোজগার করি, কিংবা 1 কোটি টাকা রোজগার করি, কিংবা 5 কোটি টাকা রোজগার করি, আমাকে কিন্তু সেখান থেকে টাকা রাখতে হবে, যাতে করে আমার যখন খারাপ সময় আসবে তখন কিন্তু টাকাটা যাতে আমার কোনো অসুবিধা না হয়। বিকজ নাথিং ইজ কনস্ট্যান্ট। ঠিক, আজকে আমি এইখানে আছি, কালকে কিন্তু আমি এখানে থাকবো, তখন কিন্তু ব্যালেন্স করতে হবে। আজকে আমি এখানে আছি মানে আমি সারা জীবন গ্রাফটা এরকম থাকবে, নেভার হ্যাপেন্স। ইট ইজ অলওয়েজ লাইক দিস, লাইক অ্যান ইসিজি গ্রাফ। এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড, রাইট? ইট ইজ অলওয়েজ লাইক দ্যাট। নাথিং ইজ পার্মানেন্ট। ঠিক, যেরকম ভালো সময়টা পার্মানেন্ট নয়, খারাপ সময়ও কিন্তু পার্মানেন্ট নয় আমাদের জীবনে। ঠিক ঠিক। উই হ্যাভ টু সেল থ্রু অল দ্য মোমেন্টস। এবং সেটার জন্যই ওয়েলথ ক্রিয়েশনের দিকে আমাদের নজর দিতে হবে। ওয়েলথ ক্রিয়েশনেতে যেটা আমি তোমাকে আগে বলেছিলাম, যে ইট ইজ আ 360 ডিগ্রি ফাইন্যান্সিয়াল কেয়ার। তোমাকে কিন্তু ওই কেয়ারটা করে যেতে হবে। আমি যাই টাকা রোজগার করি, আমি যদি আমার কাছে যদি টাকা থাকে, আমি সেইটার জন্য কিন্তু প্ল্যানিংই করবো যে খরচাটা করবো, খরচাটাও প্ল্যানিং করে করা উচিত। ঠিক ঠিক। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আমাকে আরেকটা জিনিস বলো, যে যারা যারা মানি ক্রিয়েশনে মেইনলি ফোকাস করে, মানে মানি মেকিং এ মেইনলি ফোকাস করে, ওয়েলথ ক্রিয়েশনের দিকে ফোকাস করে না, আর যারা ওয়েলথ ক্রিয়েশনে ফোকাস করে, মানি মেকিং তো ঠিক আছে, বাট ওয়েলথ ক্রিয়েশনে ওদের মেন ফোকাস থাকে, এদের মাইন্ডসেটের ডিফারেন্সটা কি হয় মেন? ওয়েলথ ক্রিয়েশন ইজ লং টার্ম। আচ্ছা, যারা দূর পর্যন্ত দেখতে পায় তারা কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের দিকেই যাবে, কারণ মানি মেকিং উইল অটোমেটিক্যালি কাম। মানি মেকিং এর জন্য ডিফারেন্ট অ্যাকুমেন্ট লাগে, আর ওয়েলথ ক্রিয়েশনের জন্য ডিফারেন্ট অ্যাকুমেন্ট লাগে। ওয়েলথ ক্রিয়েশন তুমি যদি ভাবো যে আমি এটা করবো, আমার যদি জীবনেতে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি টাকাটা রোজগার করছি, কেন রোজগার করবো? ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস। শুধু টাকার জন্য নয়, এটা আমাদের পার্সোনাল লাইফে আমি বলছি। ধরো তোমার জীবনে একটা গোল আছে, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্যাট গোল? That is very important. Your why must be very strong. If your why is stronger, the how will become much easier. Okay. মানে হচ্ছে, ধরো তোমার আজকে যা বয়স, তুমি যদি টার্গেট করো যে আমি 30 বছরের মধ্যে এটা করব, কেন করব? জাস্ট করার ইচ্ছে হয়েছে করব বললে কিন্তু তোমার ওটা কিন্তু হলো না। এটা করব কারণ আমার এটা লাগবে, এটা আমার জীবনের, লাইক দেয়ার শুড বি অলওয়েজ আ মোটিভ। মোটিভটা খুব ইম্পর্টেন্ট লাইফে। তুমি কি বলছো, তুমি কি ভাবছো, হ্যাঁ, ওটা যদি তোমার জীবনে থাকে না, বাকি পথটা তুমি চলে যাবে। কারণ তোমার মনে হবে কি, যখন তোমার খারাপ সময়টা আসবে, তোমার মনে হবে কি যে আমার মোটিভটা তো ওটা, এখনকার জন্য না। ইউ উইল নট থিঙ্ক অনলি অফ দ্য ব্যাড সিচুয়েশন, ইউ উইল থিঙ্ক যে এটা যখন আমি ওভারকাম করে যাব, তখন আমি ওখানটাতে পৌঁছে যাব। ঠিক, এটা তোমাকে হেল্প করবে এগোতে, তোমার ব্যাড টাইমস দিয়ে অনেক ইজি হবে বেরোনো। সুতরাং দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। তো আমাকে একটা জিনিস বলো, যে লোকজন আজকালকার দিনে, মানে আমি ইউথদের যারা দেখি, মানে লাইক জব পেলো, সবাই তো ফার্স্টে আর কি ইনসেন অ্যামাউন্ট অফ মানি পায় না, সবাই একটা বেসিক যেটা বললাম 25,000, 30,000, ম্যাক্সিমাম 50,000, 40,000 এরকম রেঞ্জেই সব বিলং করে। তো সবার একটা ইন্টেনশন এটা থাকে যে আমি প্রথমেই জব করেই ইদার বাড়ি গাড়ি কিছু করে নেবো বা বাইক কিনে নেবো, মানে বেসিক্যালি যেগুলো সবই ডিপ্রিসিয়েটিং অ্যাসেট। তো তুমি এই থট প্রসেসটাকে কি বলতে চাইবে, মানে এই ব্যাপারটা নিয়ে কি বলতে চাইবে? দেখো, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা না সব সময়তে দুটো মাইন্ড ফ্রেমের মধ্যে কোন একটা মাইন্ড ফ্রেমে থাকি। ওকে, দেয়ার আর অনলি টু, ইটস কল্ড দ্য মাইন্ড ফ্রেম, টু মাইন্ড ফ্রেম গেম। একটা হচ্ছে ভিক্টিমহুড ফ্রেম, আর একটা হচ্ছে লার্নিং ফ্রেম। ওকে, ভিক্টিমহুড ফ্রেমটা কি? ভিক্টিমহুড ফ্রেমটা হচ্ছে যেটা আমরা দুটোই কিন্তু থাকি সবাই। ভিক্টিমহুড ফ্রেমটা হচ্ছে যারা এক্সটার্নাল ভ্যালিডেশন চায়, যারা মনে করে কি যে ওদের একটা সেন্স অফ এনটাইটেলমেন্ট আছে, এটাকে বলে ভিক্টিমহুড ফ্রেম।
এখানেতে তুমি পাবে পার্টিকুলারলি ইউথের জন্য, ধরো একটা ছেলে, বাচ্চা ছেলে কিংবা মেয়ে, তার 25 বছর বয়স কি 22 বছর বয়স। তুই ভিক্টিমহুড ফ্রেমটাকে আরেকটুখানি ইলাবোরেট করবে, মানে ইজি ভাষায় যাতে সবাই বুঝতে পারে। ভিক্টিমহুড ফ্রেমটা হচ্ছে, ধরো মানে কেউ একটা প্রবলেমে পড়লো, যখন প্রবলেমে পড়ে তখন এই দুটো মাইন্ডসেটেতে আসে। সেই প্রবলেমটা কি, আমি খুব সিম্পল ভাষায় বলছি। তুমি গাড়ি চালাচ্ছ, তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তোমার দেরি হয়ে যাচ্ছে, প্রচন্ড ট্রাফিক, তুমি ট্রাফিকে দাঁড়িয়ে কিন্তু কার্স করছো কাকে, ট্রাফিকের যে মানে পুলিশ ট্রাফিক কনস্টেবলকে, বাকি সমস্ত গাড়িদেরকে, এত গাড়ির কি আছে। তুমি নিজেকে কিন্তু বলছো না যে তুমি 20 মিনিট আগে যদি বেরোতো তুমি আরো তাড়াতাড়ি পৌঁছে যেতে। দ্যাট ইজ ভিক্টিমহুড ফ্রেম, মানে আমি নিজেকে ছাড়া বাকি দুনিয়া সবাইকে ব্লেম করে যাচ্ছি। বুঝতে পেরেছি। দ্যাট ইজ একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমি ভ্যালিডেশন চাইছি। আমাকে দেখতে সুন্দর লাগছে কিনা অন্যজন যদি বলে তবেই আমি দেখতে সুন্দর হব। অন্যজন যদি বলে তোকে দেখতে খারাপ লাগছে, আমার মন খারাপ হয়ে গেল। কিংবা আমি একটা কিছু করলাম ভালো, যদি আমার মনে হলো আমি ভালো করেছি, কিন্তু তারপরে আমার কোনো কলিগ কিংবা কোনো কোওয়ার্কার কিংবা আমার বন্ধুরা আমাকে প্রেজ করলো না, আমার কষ্ট লাগলো। আমি ওর ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করছি, অ্যাজ ইফ আমি কাজটা ওদের জন্য করেছি। যারা এই ফ্রেমটাতে থাকে, যেটা মেজরিটি অফ দ্য পিপল থাকি, ঠিক তাদের জন্য কিন্তু এটাকে বলে ভিক্টিমহুড ফ্রেম। আর লার্নিং ফ্রেমটা হচ্ছে অপোজিট। একই সিচুয়েশন, তুমি গাড়ি করে যাচ্ছ, তুমি বাইকে আছো, প্রচুর ট্রাফিক, তুমি কিন্তু সেই সময়তে ঠান্ডা থাকবে, তোমার মনে হবে, তুমি এখান থেকে শিখবে যে এই সময়টা তাহলে ট্রাফিকটা থাকে, আমাকে কিন্তু আরো আধ ঘন্টা আগে বেরোলে ঠিক হতো। ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি অন ইয়োর সেলফ। আমি একটা ভালো কাজ করলাম, লোকেরা কিন্তু সেটা প্রেজ করলো না, আমি যদি জানি যে এটা ভালো করেছি, ইউ শুড বি হ্যাপি যে আমি অ্যাটলিস্ট করতে পেরেছি এই জিনিসটা। ঠিক। So that mindset, it's a change, difference of the mindset. It's like YouTube views. Like? It's like YouTube views, কারণ কি মানে যতদূর দেখেছি আমি যে খুব একটা ভালো কন্টেন্টের খুব একটা রিচ থাকে না, অথচ যেটা খুব অ্যাভারেজ কন্টেন্ট সেটার বিশাল কিছু রিচ হয়ে যায়। তো ওরকম আর কি, মানে আমারও টু বি অনেস্ট অনেক চ্যানেলে এরকম হয়েছে যে লাইক খুব ভালো কন্টেন্ট আমার মনে হয়েছে, আমি স্যাটিসফাইড ছিলাম, কিন্তু হয়তো ফর সাম রিজন অডিয়েন্সের ভালো লাগেনি। তো কি করা যাবে, নাথিং টু ডু, এটা হাতের বাইরে, করার পরে তো হয়ে গেছে, আমার ভালো লেগেছে, স্যাটিসফাইড হয়ে গেছি, ব্যাস। একদম তাই। কি ম্যাটার করে বাকি, তাই না? ইউ ডিড ইউর জব। সুতরাং অলওয়েজ ট্রাই টু বি ফ্রম দ্য ভিক্টিমহুড মাইন্ডসেট টু দিস মাইন্ডসেট, ইউ নো, লার্নিং মাইন্ডসেট। দ্যাটস ইট। এটুকু করলেই তোমার বাকি সমস্ত প্রবলেম অনেক বেশি রিজলভড হয়ে যাবে। ঠিক। তো তুমি যেটা বলছিলে বেসিক্যালি, এটা তো ভিক্টিমহুড ওরা বলে দিলে, তো এবার এই যে ডিপ্রিশিয়েটিং অ্যাসেটের যে ব্যাপারটা বলছিলে, এটার কথা দেখো, একটা ইয়াং ছেলে মেয়ে ওর ফার্স্ট কি করে, একটা অ্যাপলের ফোন নেয়, একটা 1 লাখ সামথিং দিয়ে অ্যাপলের ফোন। ওর কি দরকার অ্যাপলের ফোন, কাদের জন্য? হোয়াই ডাজ হি অর শি নিড অ্যান অ্যাপল ফোন? বন্ধুদের দেখানোর জন্য, আমার আছে এটা। একটা বাইক কিনলো 2 লাখ টাকার, 2.5 লাখ টাকার, কি দরকার আছে তার? যদি একটা বাইকেরই দরকার লাগে, যে কিন্তু কনসিস্টেন্ট, সে কিন্তু ঝট করেই খরচাগুলো করবে না, সে কিন্তু ভাববে কি যে ঠিক আছে আমি এখন করছি না, কারণ আমাকে বড় হতে হবে, আমার গোলটা কিন্তু অনেক বড়। আর যার গোলটা হচ্ছে শর্ট লিভড, এই মুহূর্তে আনন্দ পাবো, এই মুহূর্তে আমি লোককে দেখাবো, এই মুহূর্তে খুশি হবে, ভ্যালিডেশন চাই যে, সে কিন্তু এগুলো করে। সেই জন্যই আজকে কিন্তু এই যে সমস্ত যেগুলো ডেপ্রিসিয়েটিং অ্যাসেটস, এগুলোর পিছনে তো আমরা বেশি খরচা করছি। দিস ইজ দ্য ডিফারেন্স। জাস্ট ফর ভ্যালিডেশন বলতে, জাস্ট মেজরলি ফর ভ্যালিডেশন। একটা নিজের ভালো লাগা, আর নিজের ভালো লাগা তো শুধু নয়, অ্যাকচুয়ালি লোকে যেটা আমাকে প্রেজ করবে তাতে আমার যে ভালো লাগাটা, সেটা স্যাটিসফ্যাকশন বলছো। ইটস অ্যান ইগো। এন্ড হোয়াট ইজ ইগো? ইগোর ফুল ফর্ম হচ্ছে ইজিও, এজিং গড আউট। ইগোর মানে এক্সপ্লেন। এজিং গড আউট মানে কি? ভগবান যদি তোমার সাথে থাকে, মানে যারা ভগবানে বিশ্বাস করে তাদের কথা বলছি, কিংবা যারা একটা সুপিরিয়র পাওয়ারে বিশ্বাস করে, ওই পাওয়ারে তুমি যদি বিশ্বাস করো, তুমি জানবে ইউ উইল সেল থ্রু নো ম্যাটার হোয়াট। ইটস আ বিলিফ দ্যাট আই নো যে আমার ওয়ার্স্ট টাইমস দিয়েও যদি আমি যাই, সামবডি ইজ দেয়ার হু ইজ হেল্পিং মি আউট। বিকজ আমার একটা কথা আছে, ইয়োর ওয়ার্স্ট টাইম ইজ ইয়োর বেস্ট টাইম। ঠিক আছে? ইগো মানে হচ্ছে তুমি, আমি মানে অহম যেটাকে বলি আমরা, আমাকে এরকম করে বললো, আমার খারাপ লাগছে, ইটস মি, হু এম আই? আই এম নাথিং, আই এম নোবডি। তুমি যখনই ভগবানকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে না, তখনই তোমার ইগোটা চলে আসবে, তখন আমি চলে আসবে। আমার কোনো তো জায়গাই নেই এই পৃথিবীতে। মানে সেই জন্য ইগোটা একটা বড় প্লে করে, ওই অহমটা। এই অহমটাকে তুমি যদি সরিয়ে দাও, তোমার, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট, ইট ইজ নট ইজি, বাট উইথ প্র্যাকটিস ইট ইজ পসিবল। অ্যাকচুয়ালি তুমি কি, মানে যেরকম ভাবে বললে, তুমি কি ভগবানে বিশ্বাস করো? আমি করি। আমি একটা সুপিরিয়র পাওয়ারে বিশ্বাস করি। আচ্ছা, 100% আছে, ইট ইজ দেয়ার। তোমার লাইফে কোনদিন ফিল হয়েছে যে লাইক 100% হয়েছে? 100%। কয়েকদিন আগেই হয়েছে। বলার মতো? হ্যাঁ, হোয়াই নট। আমি কুম্ভ মেলাতে গেছিলাম। প্লিজ গো অন। মানে তুমি গেছিলে? হ্যাঁ। হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? অসাম।
অসাম। মানে আমি লোকজনের মুখে শুনছি খুব হ্যাফাজার্ড চলছে, ওখানে আগুন টাগুন ধরে যাচ্ছে। ব্যাপারটা কি, যে যেরকম ভাবে পারসিভ করে জিনিসটাকে সে সেরকম ভাবে বলে। আই সি। একই জিনিস একই জায়গায় দুটো বন্ধু গেছে, একজন বন্ধু বলছে কি বাজে, একজন বলছে উফ কি দারুণ। নিশ্চয়ই ঘটনা। সুতরাং তোমার পারসেপশনের উপর তুমি, এবং তুমি কোন ফ্রেমে থাকছো। আগেই বলেছিলাম ভিক্টিমহুড ফ্রেম এন্ড লার্নিং ফ্রেম। আমার কাছে যেটা ভালো লাগেনি সেটার থেকে আমি শিখেছি, আর অন্যজনের কাছে যেটা ভালো লাগেনি সেটাতে ও কমপ্লেন করেছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ঠিক। তো আমার পয়েন্ট হচ্ছে, তুমি যেটা বলছিলে, ওই কি বলছিলে ওখানে গিয়ে কিছু একটা হয়েছে। দেখো কুম্ভ মেলা যখন আমি গেছিলাম, কুম্ভ মেলা সম্বন্ধে যেরকম আমরা, তুমি জানো আমি জানতাম, আমি ওইটুকুই জানতাম কুম্ভ মেলা লোকে হারিয়ে যায় আর সাধুদের জায়গা। আর আমার কয়েকদিন আগে আমি একজনের সাথে মিট করেছিলাম, সে আমাকে বললো যে কুম্ভ মেলা হচ্ছে সেটা নাকি 12 বছর পর পর হয়। 3 মাস আগে জানতে পারলাম এই বছর যেটা হচ্ছিল ওটা 144 বছর পর পর হয়। হ্যাঁ, ওই 12টা কুম্ভ মিলিয়ে মহাকুম্ভ হলো, সেটা এবছর হয়েছে। সেটা জানতাম না আমি। আচ্ছা। বেসিক্যালি আমি খুব ট্রাভেল করি, আই এম আ ট্রাভেলার, আই এম আ সিকার। দু রকমের সোল হয়। একটা আমি হচ্ছি সিকার, আমি সবসময় খোঁজার জন্য যাই। বুঝতে পেরেছি। তো আমাকে যখন ও বললো, তখন আমি ডিসেম্বরেতে ডিসাইড করলাম যে এবার কুম্ভটা কি দেখে আসি। তুমি ঘোরার জন্য, জানার জন্য। আমি জাস্ট, আমার কোনো রিলিজিয়াস ফিলিংই ছিল না, বাট আই ওয়ান্টেড টু সি হাউ ইট ওয়ার্কস। তো আমি টিকিট দেখলাম, যে যাওয়ার আগেতে ফ্লাইট প্রচন্ড এক্সপেন্সিভ, তো আমি ট্রেনটা দেখলাম। আমার মনে মনে একটা ইচ্ছে ছিল যে ফার্স্ট ক্লাসেতে আমি কোনোদিন ট্রেনেতে চড়িনি, ফার্স্ট ক্লাসেতে যদি চড়া যায়। আমি খুঁজলাম, সমস্ত ট্রেন বুকড, একটা মাত্র ট্রেনে একটা টিকিট ছিল, সেটা ফার্স্ট ক্লাসের। দি অনলি ওয়ান টিকিট লেফট অন দ্যাট পার্টিকুলার ডে, যে ফার্স্ট ক্লাসের। আমি টিকিটটা কাটলাম, দিয়ে আমি কুম্ভতে গেলাম। বাট এভরিথিং ওয়াজ অ্যারেঞ্জড। আমার মনে হলো জায়গা থেকে শুরু করে সবকিছু যেন আমার ভগবান জিরো। বলছি তো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, যেখানেতে কেউ যেতে পারছে না সেখানেতে আমি গেছি। পুলিশ সবাইকে আটকাচ্ছে, আমাকে ছেড়ে দিল। আমি জানি না কেন, বাট এটার জন্য ভগবানকে আমি বলছি না, এটার জন্য অন্য কারণ। বাট কুম্ভ করে তারপরে তো মনে হলো এটার জন্য অন্য কারণ বলতে, আমি জানি না কি কারণ, বাট আমি দেখেছি আমি যেখানে যাই লোকজন একটু ইয়ে করে আর কি, ছেড়ে দেয় জায়গাটা, একটু স্পেস দিয়ে দেয় আমাকে। আচ্ছা, ফর হোয়াট এভার রিজনস। কিন্তু আমি শুধু ভগবানের কথা বলছি না এখানে। এটাতে কি হয়, যারা ভগবানে বিশ্বাস করে না তারা ভাববে কি যে এটা ঠিক আছে, কাকতালীয় হতে পারে। বাট আমি সেখান থেকে গেলাম বেনারসেতে, যেটা ম্যাক্সিমাম লোকই করছে। বেনারসেতে গেলাম, বেনারসেতে গিয়ে আমি বেনারসিতে ছিলাম। তুমি ভাবতে পারবে না, বেনারসিতে গিয়ে আমার যে কটা মনের ইচ্ছে ছিল, আমি কিন্তু কারোর সাথে শেয়ার, আমি সোলো ট্রাভেল করছিলাম। আচ্ছা, কারোর সাথে শেয়ার করিনি। আমি শুধু ভগবানের কাছে গিয়ে, কাশী বিশ্বনাথ টেম্পলেতে গিয়ে প্রচন্ড ভিড় ছিল, 4-5 ঘন্টা লাগতো পুজো দিতে। আমি ভগবানকে বললাম, ভগবান আমি তোমাকে পুজো দিতে পারবো না। আমি জানি না তোমরা ভগবানকে কিভাবে দেখো, আমি কিন্তু ভগবানকে দেখি একদম অন্যভাবে, বন্ধুর মতো। আমার মনে করি যে ভগবান আমার বন্ধু, আমার বাবা, আমার মা, আমার প্রেমিক, আমার প্রেমিকা সব হচ্ছে ভগবান। এবং এটার এক্সট্রিম একটা পাওয়ার, when you give yourself up to somebody, you know that somebody will take care of you. এটা কিন্তু একটা বিশ্বাসের জায়গা। আমি বলেছিলাম যে আমি তোমাকে পুজো দিতে পারছি না, এত ভিড়েতে আমি তোমাকে দিতে পারবো না, তুমি জানো আমার জন্য তোমার জন্য কি আছে, থ্যাংক ইউ। আমি বেরিয়ে গেছিলাম, দিয়ে আমি চলে গেছিলাম। যখন হাঁটছি বেনারসের না গলিগুলো তুমি দেখেছো, এত ছোট ছোট সরু সরু গলি, হারিয়ে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, এবং গলির মধ্যে না অনেক জায়গাতে আছে একটা অদ্ভুত রকম, ওদের একটা খাবার দেয়, ওরা নামটা জানি না, তৈরি করছিল, তো দেখে আমার ভালো লেগেছিল। তো ওটা অনেক টাইপের হচ্ছে, তোমার ওই ফোমের মতন হয় জিনিসটা, একটা অন্যরকম খেতে, একটা বাটিতে দেয়, দেখতে খুব ভালো লাগছিল। আমি খাইনি, বেরিয়ে গেছি। তার পরের দিন আমার মনে হলো কি যে আর একটা অন্য ঘাটে যাই দেখার জন্য, এদিকে তো গেছি অন্য একটা ঘাটেতে। তো আমি নৌকো করে গেছিলাম, তো কোথাও একটা নামিয়ে দিয়েছিল, অচেনা একটা জায়গা। তো ওই গলিতে নেবে, আমি গলি দিয়ে যেতে 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 যখন বেরোলাম, তখন দেখছি বিশ্বনাথের মন্দির। বা বিশ্বনাথের মন্দিরের দরজা দিয়ে আমি ডাইরেক্ট ভেতরেতে ঢুকলাম, যে আরে এ তো তোমার কাছেই চলে এলাম। তো তারপরেতে বললাম যে ঠিক আছে, আবার প্রণাম করে যে আজকেও পুজো দিতে পারছি না, কারণ এত ভিড় আছে। আমি বেরিয়ে গিয়ে অন্য দরজা দিয়ে, তুমি বিশ্বাস করো, আমি বেরোনোর পরে না সামনে একটা দেখছি বিরাট দোকান, যে ওইটা বিক্রি করছে ওই খাবারটা আবার। হ্যাঁ, তো আমি বললাম কি যে একটা খেলাম, যে ওকে জিজ্ঞেস করলাম যে আমি অন্য একটা মন্দিরে যাচ্ছিলাম, তো আমি বললাম যে ওইখানেতে যাবো, কিভাবে যাবো? বলে যেখান থেকে 10 মিনিটের হাঁটা, হেঁটে চলে যান। তো আমি হেঁটে চলে গেলাম গলি গলি দিয়ে, ভেতর দিয়ে। আমি রাস্তাই চিনি না, কিন্তু আমাকে এটা যে ভগবান করিয়ে দিল, তুমি কল্পনা করতে না কিভাবে হয়ে গেল সবটা। ইট ওয়াজ প্রি প্ল্যান্ড। ভেবে মনে হবে কোইন্সিডেন্স, কিন্তু সবকিছু ডট কানেক্ট করতে পারলে মনে হবে দেয়ার ইজ সামথিং। কেউ একজন তো অপারেট করছে। ফেরার সময়তে দেখলাম যে আমি যে অটোটাতে উঠেছিলাম, আমি ওখান থেকে এয়ারপোর্টেতে যাব, সবাই 750-800 টাকা চাইছে।
ওই অটোটা আমাকে বলে 500 টাকায় পৌঁছে দেবো। আমি জানি না মানে কোথা থেকে কিভাবে কানেক্টেড হলাম। আর একটা জিনিস আমি ফিল করেছিলাম, এটা কখন হয়েছে, যখন আমি বলে নাকি হিন্দু ধর্মেতে যে মহাকুম্ভতে গেলে তুমি যদি চান করো তুমি এই জন্ম মৃত্যুর থেকে আলাদা হয়ে যাও, মানে তোমাকে আর মানে রিবার্থ নিতে হয় না এবং তুমি অনেক পূর্ণ অর্জন করো, মোক্ষ পাওয়া যায়, এটা লোকেরা বলে। আমি যখন ফিরে এলাম, ওইখানে সংকটমোচন মন্দির আছে, তুমি জানো হয়তো বেনারসেতে। আমি সংকটমোচন মন্দিরেতে বসে, এগেন পুজো আমি দিই না কারণ অত ভিড়েতে আমি যাই না, বসে আমি ভগবানের সাথে কথা বলছি যে ভগবান আমি যদি একটুও পুণ্য অর্জন করে থাকি, তোমার যদি মনে হয় যে আমি কিছু করেছি, আমার কিচ্ছু দরকার নেই, তুমি আমার জীবনেতে যারা যারা ইম্পর্টেন্ট পিপল, যারা আমার জীবনেতে রং করেছে আমাকে, যারা আমার জীবনেতে ক্ষতি করেছে আমার, তুমি তাদের মধ্যে ওটাকে ভাগ করে দাও, বিকজ দে নিড দোজ। আমার পূর্ণটা তুমি সমস্তটা ভাগ করে দাও তাদের মধ্যে, আমার দরকার নেই। কেন দরকার নেই জানো? কারণ তুমি আছো আমার সাথে, যখন তুমি আমার সাথে আছো আমার পুণ্যেরা আলাদা করে দরকার নেই, ইউ গিভ এভরিথিং টু দেম। তুমি বিশ্বাস করো আমি এটা ভগবানকে বলেছিলাম, আজকে তোমাদের সবার সামনে বলছি। তারপর থেকে না ইট হ্যাপেন্ড, ওটা তার পরের দিনের ঘটনা, আমি এটা আগের দিনের কথা বললাম যেটা আমি বলেছিলাম ভগবানকে। তার পরের দিন এগুলো ঘটেছে এবং আই এম সো ব্লেসড যে আমার ওয়ার্স্ট টাইমসেতেও, যখন আমি সে সময় আমার এত এনরিচমেন্ট ছিল না, আমি মনে করেছি আমার সাথে কেন হচ্ছে, যেটা আমরা সবাই মনে করি। আজকে মনে করি যে ওটাই সব থেকে আমার ভালো সময় ছিল, কারণ আমার ডেভেলপমেন্টের সময় ছিল ওটা। সেই জন্য বলি না যে ইয়োর ওয়ার্স্ট টাইম ইজ ইয়োর বেস্ট টাইম। সবাই বলে, যে কোনো সাকসেসফুল মানুষ বলে, এটা একটা কমন লাইন আর কি সবার মধ্যে। ইটস আ ফ্যাক্ট, কারণ তুমি যাকে সাকসেসফুল বলছো সে বলে যে লাইক লোহার মতো পেটায় আগে, তারপরে আর কি সেটা ভালো একটা তলোয়ার তৈরি করে। এবং আমরা কি করি না, আমরা শুধু সাকসেসটা দেখি, কিন্তু একটা জিনিস কি আমরা দেখতে পাই না যে ও কতবার ফেল করেছে, স্ট্রাগলটা কোথায়। আরেকটা কথা আছে, ডোন্ট কল মি সাকসেসফুল বিকজ আই হ্যাভ ফেল্ড সো মাচ মোর টাইমস হুইচ ইউ হ্যাভ নট ইভেন ট্রাইড। ঠিক, ইটস আ ফ্যাক্ট। ঠিক, অন্যরা তো চেষ্টাই করেনি, আমি তো চেষ্টা করেছি 100 বার, তবে আমি 101 বার গিয়ে সাকসেসফুল হয়েছি। ঠিক, তবেই আমি আজকে এখানে, তা না হলে কেউ নয়। আমি আজকে এমডিআরটি লাইফ মেম্বার। এমডিআরটি লাইফ মেম্বার টোটাল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড লেস দ্যান 1% এমডিআরটি হয়, আর তার থেকে লাইফ মেম্বার হয় 0.5%। সুতরাং, এবং যারা বলে আমি সাকসেসফুল, অ্যাকচুয়ালি নই আমি সাকসেসফুল, বিকজ আই হ্যাভ ফেলড সো মেনি টাইমস। তারপরে আমি এই জায়গাটায় এসেছি, কেউ তো চেষ্টাই করেনি। তুমি জীবনে মোটামুটি কতগুলো বিজনেস নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলে? না, বিজনেস তো আমার ফ্যামিলি বিজনেস ছিল, হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা ছিল। আর তার সাথে আমি আর একটা করেছিলাম হচ্ছে হবি নেটওয়ার্কিং বলে একটা কোম্পানি আছে আমার, আজকের দিনও কোম্পানিটা আছে, ওয়েবসাইটে গেলে পাবে। আচ্ছা, ওটা একটা কোম্পানি ছিল যেটাতে আমি হবিস্টসদেরকে মিট করাতে চেয়েছিলাম। হবিস্টস মানে হচ্ছে যার যেটা হবি। আচ্ছা, ধরো আমার হবি হচ্ছে ঘুরে বেড়ানো, আমার একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমার মতন যারা ঘুরে বেড়াতে ভালোবাসে, আমি বাজেট ট্রাভেলিং করি। আচ্ছা, তো সেরকম টাইপের ধরো কেউ গিটার বাজায়, সেই গিটার বাজার আর একজন কারো কোনো পৃথিবীর অন্য কোনো প্রান্তে সে আছে, সেও গিটারিস্ট হতে পারে, সে কানেক্ট করতে চায়। তাদের কত বছর আগে ক্রিয়েট করেছিল এটা? হয়ে গেছে 10 বছর তো হয়েছে। আচ্ছা, বাট ওটা পারিনি, কারণ আমি ওটার জন্যই গেছিলাম ইউএসএতে টাকার জন্য, এবং বলেছিল যে ইন্ডিয়াতে ওটা হবে না। তো আমি আলটিমেটলি ইন্ডিয়ার থেকে কোনো ফান্ডিং পাইনি, তো আমার নিজের ফান্ডিং দিয়ে বেশি দিন চালাতে পারিনি, তো দ্যাট ফেলড, বাট দ্যাট টট মি আ লট অফ থিংস। সেই জন্য আজকে আমার সফটওয়্যার কোম্পানিটা চলছে, কারণ আমি ওখানে ফেল করেছিলাম। তুমি প্রোডাক্ট মার্কেট ফিটটা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি শিখেছি অনেক কিছু। কনজিউমার এক্স্যাক্টলি কি চায়, তাই কনজিউমার শুধু নয়, তুমি নিজে কি ভুল করছো। তোমার চলার পথে একটা ব্যবসা ফেল করে শুধু তো কনজিউমারদের জন্য নয়, আমার জন্য ফেল করে। বিগেস্ট লার্নিং কি বলো যেটা তুমি এই বিজনেসে ইমপ্লিমেন্ট করেছো? আগে ফার্স্ট হচ্ছে কনজিউমারের মাইন্ডটা বোঝা। ওকে, যেটা আমি বুঝতাম না, আমি নিজের মাইন্ড দিয়ে ভাবতাম কি যে কাজ সবাই এরকম ভাবেই ভাবে। হ্যাঁ, কিন্তু সেটা তো নয়। আমাকে তো কনজিউমারের মাইন্ডটা বুঝতে হবে। আই হ্যাভ টু বি আ কনজিউমার ফার্স্ট, দেন আ সেলার। কনজিউমার যতক্ষণ না হচ্ছি, হ্যাঁ, তুমি ইন্ডিভিজুয়াল, ইফ ইউ আর উইলিং টু সেল টু এভরিবডি, ইউ আর সেলিং টু নোবডি। তোমাকে যেটা করতে হবে, তোমাকে অন্য সামনে একজনকে দাঁড় করাতে হবে, সে কি চাইছে তার পায়ে তোমাকে দাঁড়াতে হবে, যে আমি যদি হতাম আমি কি এটা কিনতাম, সেই মতন করে তোমাকে প্ল্যানিং করতে হবে। আমি সেটা করিনি। রিভার্স ইঞ্জিনিয়ারিং কথা বলছি। একদমই তাই। তোমাকে ওর জায়গায় দাঁড়াতে হবে যে ও এটা কেন করলো আমার সাথে, ও কেন কিনলো না। পার্সোনাল লাইফে বলি, ও কেন আমার সাথে খারাপ ব্যবহারটা করলো। কেউ আমাকে গালাগাল দিলে আমি রেগে যাই, কষ্ট পাই, আমরা এটা নর্মাল, যে আমাকে এরকম করে বললো, মানুষ কেন বললো। আমরা কিন্তু এটা ভাবি না যে ও কেন বললো। হয়তো সকালবেলাতে ওর কোনো প্রবলেম হয়েছে, হয়তো আমার কোনো ব্যবহারেতে খারাপ লেগেছে, সেটা ও বলতে পারছে না, সেটার জন্য বেরিয়েছে। এগুলো খুব নর্মাল জিনিস, কিন্তু আমরা সেটা ভাবি না। আমরা ওর ইমিডিয়েট বিহেভিয়ারটাকেই ওকে জাজ করতে শুরু করি। ইটস নট রাইট। দ্য মোমেন্ট ইউ স্টার্ট লুকিং বিয়ন্ড দ্যাট, ও
ওর ব্যবহারটার, তখন কিন্তু তুমি ওকে না এমপ্যাথেটিক হবে ওর জন্য। বুঝতে পেরেছি। তো দ্যাট ক্রিয়েটস আ লট অফ ডিফারেন্স তোমার পার্সোনাল লাইফে, তোমার বিজনেস লাইফে, সমস্ত জায়গায়। ঠিক, এটাই আমার মনে হয় যে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের দিকে যদি তুমি বলো, তাহলে ডিজিটালাইজ হওয়ার দিকে যেতে ইন্ডিয়াতে আমার মনে হয় যে আমাদের আগের যে জেনারেশন, মানে আমাদের বাবা মার যে জেনারেশন, ওরা এখনো ডিজিটাল ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের দিকে যেতে ভয় পায়। মানে মিউচুয়াল ফান্ড, এসআইপি ইজ ওকে, বাট যদি তুমি স্টকের দিকে যেতে বলো তাহলে লাইক ওরা ভাবে যে ইটস লাইক গ্যাম্বলিং। তো এরকম মাইন্ডসেট কেন? ওটা কি 1992 হর্ষদ মেহতার কেসের পর থেকে এরকম মাইন্ডসেট হয়ে গেছে লোকজনের, বা ইন্ডিয়ার লোকজনের মাইন্ডসেট এরকম টাইপের কেন? মানে ওরা এত সিকিউরলি, এটা কি সিকিউরিটির জন্য ওরা এটা করে, মানে এই ফিনান্সিয়াল ডিসিশনগুলো নেয় যে আমি শুধু রিয়েল এস্টেট বা মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করতে চাই, বা এসআইপি যেখানে লো রিস্ক ইনভেস্টমেন্ট? তো সেই সেন্সে, মানে সেই পার্সপেক্টিভ দিয়ে দেখলে তুমি কি, তোমার কি ধারণা? দেখো, একটা জিনিস বুঝতে হবে, আমাদের যে কোনো নেচার, আমাদেরও যে কোনো বয়সের, সেটা কিন্তু মানে 1 বছর 2 বছর থেকে 0 এজ থেকে 80 বছর 90 বছর যারা বাঁচে তাদের সবার জন্য এটা প্রযোজ্য। আমরা না নিজেদের কমফর্ট জোনটা ব্রেক করতে পারি না। এটা দেখবে বাচ্চা প্রথম যখন স্কুলে যায় কাঁদে। কেন কাঁদে? কারণ সে তার কমফর্ট জোনটা হচ্ছে বাড়ির থেকে বেরোচ্ছে, তার কমফর্ট জোনটা ব্রেক হলো, সে কাঁদতে শুরু করলো। যে ছেলেটি কলেজে পড়ছে, ওর কমফর্ট জোনটা কি? বাড়ি থেকে কলেজ। যেই কলেজ থেকে ও চাকরিতে জয়েন করলো কিংবা ব্যবসায় ঢুকলো, ভয় পায়। কমফর্ট জোনটা কি? কমফর্ট জোনটা হচ্ছে একটা আননোন টেরিটরি। ওই যে বললাম 180 ডিগ্রির আমরা দেখতে পাই, 180 ডিগ্রি দেখতে পাই। ঠিক ঠিক। কমফর্ট জোনের বাইরেটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, যারা ব্রেক করেছে এটা, তারাই সাকসেসফুল হয়েছে। ইউ হ্যাভ টু ওয়ার্ক যেখানেতে অন্য কেউ হাঁটে না। ইউ হ্যাভ টু ব্রেক ইউর কমফর্ট জোন। আজকে স্টক মার্কেটে তো কিন্তু তাই। স্টক মার্কেট কি? স্টক মার্কেট হচ্ছে একটা এমন জায়গা, এমন একটা গ্রে এরিয়া যেটা আমরা জানিই না। আমাদের জন্য ওটা ভয়ের জায়গা। বাবা যদি পড়ে যায়, গ্রে এরিয়া ইজ দ্য পারফেক্ট ওয়ার্ড ফর দ্যাট। তো যেহেতু আমরা জানি না, সেহেতু আমাদের ভয় লাগে এগোতে। এবং যত মানুষ বড় হয় না, তত সে কমফর্ট জোনের ভেতরেতে ঢুকতে শুরু করে। ঠিক। উইথ এজ ওরা সিকিউরিটি খোঁজে সবাই। আজকে একটা বাচ্চা ছেলে যত জোরে দৌড়তে পারবে, একটা বয়স্ক মানুষ পারবে না, কারণ ও ভাববে যে পড়ে যাবে। হয়তো পারবে, কিন্তু ওর ভয়টা ওকে আটকে রাখে। সুতরাং এই জায়গাগুলো আছে, কিন্তু হেলথ কনসার্নস হয়ে যায়, কারণ আমরা ওই ইয়েটা কেজের মধ্যে ঢুকে যাই তত বেশি। তুমি যত কেজড আউট হতে পারবে, তত তুমি বেটার জায়গায় যেতে পারবে। ওই যে দুটো ফ্রেম, ঠিক, ভিকটিমহুড ফ্রেম আর তোমার লার্নিং ফ্রেম। তুমি লার্নিং ফ্রেমেতে যতদিন থাকবে তুমি গ্রো করবে। তুমি যে ভিকটিমহুড ফ্রেমে যাবে, তোমার গ্রোথ বন্ধ হয়ে গেল। সুতরাং এইটা হচ্ছে মেজর কারণ ওই জায়গাটাকে ব্রেক করার। এসআইপি তো লোকে করতে চায় না। কত লোক, যারা বয়স্ক লোক, তারা তো ভয়ই পায় যে না না, আমাকে ভাই তুমি ব্যাংকের এফডি কিংবা আমাকে এই আরডি, এটা হচ্ছে আমাদের জন্য সিকিউর জায়গা। ওকে, কিন্তু সেটা তো ইনফ্লেশনটাকেই বিট করে না। সেটাই, মানে ইনফ্লেশন তো 7-8%। সুতরাং ওই জায়গাটার জন্য লোকে এগোয় না। দ্যাট ইজ দ্য। তুমি এফডি নিয়ে কি বলবে? মানে এফডি, তুমি যখন ইনফ্লেশনের কথা তুললে, ওখান থেকে মাথায় এলো যে এফডি মানে আমাদের বাবা মারা সব থেকে যেটা সিকিউর মনে করে, যা টাকা থাকবে সব এফডিতে ঢুকিয়ে রাখবো। মানে ব্যাংকে ফেলে রাখার থেকে তো এফডি ভালো, কারণ কি ওটাতে ইন্টারেস্ট রেটও যেরকম কম, তোমার রিস্ক ফ্যাক্টরও অনেক কমে যায়। কিন্তু আমি একদিন রিসার্চ করে দেখছিলাম যে এফডিতে যা ইন্টারেস্ট রেট দেয়, সেটা তো আমার ইনফ্লেশন রেটও কাটছে না। রাইট। তো তুমি এই এফডি ইনভেস্টমেন্ট নিয়ে কি বলতে চাইবে? তোমার পার্সপেক্টিভ দেখো, নাথিং ইজ রং এন্ড নাথিং ইজ রাইট ইন দিস ওয়ার্ল্ড। ওকে ওকে, এটা পুরোপুরি একজন ইন্ডিভিজুয়ালের উপরে, হাউ ইউ থিঙ্ক। তোমাকে বুঝতে হবে যে ভদ্রলোকের 50 বছর 60 বছর বয়স, ওনার জন্য উনি সারা জীবন একটা সিকিউরিটির মধ্যে থেকেছে। হঠাৎ করে যদি ওনাকে বলা হয় না না, তোমাকে এই সিকিউরিটির মধ্যে থেকে বেরিয়ে তুমি এমন একটা জায়গায় টাকা লাগাও যেটাতে তোমার টাকা পড়ে যেতে পারে, লস করতে পারো, সে কোনোদিন করবে না। সে ভয় পায়। সাইকোলজিক্যাল, ইটস পিওরলি সাইকোলজিক্যাল। তাকে তোমাকে বোঝাতে হবে, শিক্ষিত করাতে হবে। এবার অনেকে ওই জায়গাটা নিতে চায় না। সুতরাং এফডিতে যারা ভালোবাসে, এবং এফডি কি হয়, শর্ট টার্ম গোলসের জন্য খুব ভালো। ধরো 2 বছর পর আমার মেয়ের বিয়ে দিতে হবে, সে তো শেয়ার মার্কেটে টাকা লাগবে না, সে মিউচুয়াল ফান্ডেও রাখা উচিত নয় তার। 2 বছরে যদি মার্কেট পড়ে যায়, তাকে তো এফডিতে রাখা। সে জানে যে ওই টাকাটা তার লাগবে 1 বছর 2 বছর, বাচ্চাটার এডুকেশনের জন্য লাগবে। সে থোড়ি না স্টক মার্কেটে টাকা রাখবে। ঠিক। আজকে যা সিচুয়েশন স্টক মার্কেটের, 6 মাস আগেতে যেটা ছিল, আজকে কত পড়ে গেছে। যার ধরো আজকে টাকার দরকার ছিল, এটা কেন হচ্ছে বেসিক্যালি তোমার কি মনে হয়? ইটস আ নর্মাল থিং। এটা খুব স্ট্যান্ডার্ড জিনিস। এটা খুবই স্ট্যান্ডার্ড। মানে রিসেন্টলি বেশি আপ ডাউন হচ্ছে না? একদমই নয়। আচ্ছা, লাস্ট যতটা উঠেছিল তার তুলনায় তো কিছুই পড়েনি। ইট ইজ আ ভেরি স্ট্যান্ডার্ডাইজ থিং। এটা পড়বেই। ঠিক। এবং পড়লে ভালো, তবেই উঠতে পারবে। ওই যে বললাম, ইয়োর ওয়ার্স্ট টাইম ইজ ইয়োর বেস্ট টাইম। ঠিক ঠিক, সেম জিনিসটা এটা সব জায়গার জন্য সত্যি। যত পড়বে কি হয়,
শেয়ার মার্কেট একটা খুব সিম্পল জিনিস। শেয়ার মার্কেটটা কি? শেয়ার মার্কেটে লোকেরা, এটা হচ্ছে লোকের, তো যারা মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য বলছি, এটাও একটা প্যারাডক্স। আমরা যখন জামা কিনি, আমরা প্যান্টলুন্সে যাই, আমরা যে কোনো জায়গায় গিয়ে 40% সেল দেখে কিন্তু আমরা সেখান থেকে কিনি। অ্যামাজনের বিগ বিলিয়ন ডে সেল চলছে, 70-75% আমরা কিন্তু ইনভেস্ট করে টাকা পয়সা দিয়ে কিনে নিই। কিন্তু যখনই ওই জিনিসটা স্টক মার্কেট কিংবা স্টক রিলেটেড কিংবা মিউচুয়াল ফান্ডের দিকে আসে, তখন আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাই। ইটস ডিফারেন্ট, রাইট? আমরা তো, তার মানে কি, তুমি তো সেলে পাচ্ছ, তুমি তো ডিসকাউন্টে একটা জিনিস পাচ্ছ, তোমার তো তখন কেনা উচিত। উল্টে লোকে বেচে দেয়, তুমি তখন পালিয়ে যাও। যারা প্রো ইনভেস্টার তারা তখন কেনে, সেই জন্যই তারা বড়লোক হয়। আর যারা প্রো ইনভেস্টার নয়, যারা ভয় পায়, যারা সিকিউরড ইনভেস্টার, তারা ছেড়ে দেয়, সেই জন্যই তাদের টাকা ডিপ্লিট। তারা জানে যে কোন পয়েন্টের পরে মার্কেটটা আবার উঠবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু স্টে ইনভেস্টেড। যখন মার্কেট পড়ছে, স্টার্ট বাইং স্টকস অর এসআইপি করো এবং চোখ বন্ধ করে করো, নিশ্চিন্ত থাকো। বুঝতে পেরেছি। তো ইন্ডিয়াতে এখনো অবধি মানে বাইরের যারা কোম্পানি তারাও বলে যে ইন্ডিয়া সফটওয়্যারের দিক থেকে খুবই বেশি অ্যাডভান্সড। আর মানে এখানে সফটওয়্যারের যদি তুমি সফটওয়্যার লেবার বলো বা তুমি যদি বলো সফটওয়্যার এমপ্লয়িজ, তাহলে ইন্ডিয়া থেকেই খুব সাকসেসফুল লোকজন বেরিয়েছে বাইরে। তো তোমার কি মতে, তোমার মতে যে এআই এর যে রেভলিউশনটা আসছে, এটাতে ইন্ডিয়াতে কতটা ইম্প্যাক্ট করবে? অলরেডি ইম্প্যাক্ট করেছে ইন্ডিয়াতে। বিকজ ইন্ডিয়াতে আমরা সফটওয়্যারের কাজ করলেও আমাদের একাডেমিক যে ইয়েটা না, আমরা খুব স্ট্রং একাডেমিক্যালি, কিন্তু সেটাও একটা সার্টেন পার্সেন্টেজ। আমাদের মেজর পপুলেশন তো এডুকেটেড নয়, এটা একটা পয়েন্ট আমাদের। এবং গরিব, আমরা গরিব দেশ, কিন্তু যাদের একটু বুদ্ধি আছে তারা কিন্তু খুব শার্প। সুতরাং ওই ডিফারেন্সটার ওপরটাতে কিন্তু সফটওয়্যার প্রচন্ডভাবে হেল্প করছে। পার্টিকুলারলি এআই হ্যাজ চেঞ্জড এভরিথিং। ইন্ডিয়াতেও প্রচন্ডভাবে এফেক্ট করেছে এবং আগামী 4-5 বছরে তুমি দেখো কিভাবে চেঞ্জ করে, সারা পৃথিবীতে চেঞ্জ করবে। এমপ্লয়ি সিস্টেমে কি মেজর চেঞ্জ আসতে চলেছে? তুমি তো কোম্পানি চালাচ্ছ সফটওয়্যার বেসে। দেখো, আমাদের এখনই আমরা অনেক আপডেটেড। আমাদের কোম্পানিতে আমরা এখন কাজই করি হচ্ছে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, নট ওয়ার্ক ফ্রম হোম। আই ওয়ান্ট মাই এমপ্লয়িজ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ওরা ওদের সময়টা ওদের সাথে কাটাক, ওদের মতন করে কাটাক। যে ঘুরতে ভালোবাসে সে ঘুরতে কাটাক, যে বাড়িতে থাকতে ভালোবাসে সে বাড়িতে কাটাক। সে যখন খুশি, আমার কোম্পানিতে দের ইজ নো ওয়ার্ক টাইম। 10টা-5টা বলে কোনো ব্যাপার নেই। তুমি রাত্রি 10টা থেকে সকাল 4টে পর্যন্ত কমফোর্টেবল, তুমি তখন কাজ করো। তুমি দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করতে চাও, তুমি তখন কাজ করো। কাজটা তুমি তুলে দাও, ঠিক, দ্যাটস ইট। তাতে কি হয়, ওদের একটা ভালো লাগার তৈরি হয় যে আমি সিনেমাও দেখতে পাচ্ছি, আমি ঘুরতে যেতেও পাচ্ছি, আবার কাজও করতে পারছি, আবার রোজগারও পাচ্ছি, আমার মাসে মাসে ব্যাংকে টাকাটা ঢুকে আসছে। এই ফ্লেক্সিবিলিটি আমার কোম্পানিতে অলরেডি আছে এবং এরকম অনেক কোম্পানি আছে যারা এটা দেয়। ঠিক, বিদেশে তো দেয়ই দেয়, ইন্ডিয়াতেও দেয় কেউ কেউ কোম্পানি। সব স্টেকেশন যেটাকে বলে, স্টেকেশন ইজ ডিফারেন্ট, বাট ইয়া মানে সর্ট অফ, হ্যাঁ, ওই জিনিসটাই। ইউ ট্রাভেল এন্ড ইউ ওয়ার্ক। তো সেটা তো অলরেডি আমার কোম্পানিতে আমি অলরেডি দিচ্ছি আমার এমপ্লয়িদেরকে, তো সেটা তো আছে। হ্যাঁ, আমি বলছি যে এআই এর মানে এআই যত ডেভেলপ হচ্ছে, এটাতে কি এমপ্লয়মেন্ট কমাবে না বাড়াবে? মানে এমপ্লয়মেন্টের উপর কিরকম ভাবে এফেক্ট করবে? আর কোম্পানিজদের কি হবে? মানে লাইক ওদের কি আরো কস্ট এফেক্টিভ হয়ে যাবে কোম্পানিগুলো? দেখো, বিল গেটসের একটা কথা আছে খুব সুন্দর, এটা আমি ওনার কথা বলি, মানে হি ইজ আজকের দিনেতে হি ইজ ওয়ান অফ দ্য মানে লেজেন্ডস লিভিং, অবভিয়াসলি। তো বিল গেটস একটা কথা বলেছিল যে যখন উইন্ডোজ এসেছিল তখন সবাই ভেবেছিল যে চাকরি চলে গেল, চাকরি চলে গেল, চাকরি চলে গেল, রাইট? এটা কিন্তু একটা সারা পৃথিবীতে উঠেছিল যে এবার তো কম্পিউটার চলে এসছে, বাড়িতে বাড়িতে কম্পিউটার চলে এসছে, এবার চাকরিগুলো সব গেল। কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা হয়েছে? না, চাকরি কিন্তু যায়নি। লোকেরা কিন্তু সেইভাবে তৈরি করে নিয়েছে নিজেদেরকে। যখন এআই ঢুকেছিল তখন বিল গেটস বলেছিল যে এআই যখন ঢুকেছে, যারা ডেভেলপ করতে পারবে না তাদের চাকরিটা যাবে, কিন্তু যারা এআই এর সাথে নিজেকে তৈরি করে নেবে, দেয়ার উইল বি মাচ মোর জবস। এখন জানি না কত জবস আসতে পারে, কিন্তু দেয়ার উইল বি মাচ মোর জবস দ্যান হোয়াট ইট ইজ নাও, কারণ দেয়ার উইল বি ডিফারেন্ট জবস দ্যাট উইল বি ক্রিয়েটেড। আরো অনেক সেক্টর খুলবে। অলরাইট, তো বেসিক্যালি আমি এটাই জানতে চাইছি তোমার থেকে নেক্সট যেটা, সেটা হচ্ছে যে ইন্ডিয়া মেনলি সার্ভিস বেস কোম্পানিদের জন্য অনেক বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে এসছে এতদিন ধরে, কিন্তু আস্তে আস্তে প্যাটার্নও চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে। তো তোমার কি মনে হয় যে এরপরে আইপি বেস বিজনেস বেসিক্যালি যেগুলো হচ্ছে তোমার প্রোডাক্ট বেস বিজনেস, ওগুলো বেশি গ্রো করবে নাকি সার্ভিস বেস বিজনেস বেশি গ্রো করবে? কারণ কি এআই একটা হিউজ ইম্প্যাক্ট ফেলছে সার্ভিসেসের উপরে। তোমার কি মানে স্যাস কোম্পানি যারা সফটওয়্যার সার্ভিস বিক্রি করে, বা ধরো এই ইনফোসিস বলো, টিসিএস বলো, কগনিজেন্ট বলো, যারা বেসিক্যালি অন্যান্য প্রোডাক্ট কোম্পানিদের জন্য সার্ভিস প্রোভাইড করে, তো এরা কি গ্রো করবে এআই আসার পরে? দেখো, গ্রোথ থাকবে, সবারই থাকবে, কারণ তাদের নিজেদের নিশ আছে।
তুমি এখনকার রিসেন্ট বিজনেস ট্রেন্ডস তুমি যেটা দেখবে সেটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটা কিরকম? ইটস অ্যান অ্যাগ্রিগেটেড সার্ভিস। অ্যাগ্রিগেটেড সার্ভিস মানে হচ্ছে তুমি দেখো যেরকম উবের। উবের ইজ দ্য লার্জেস্ট ক্যাব কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট হ্যাভিং ইন কার। মানে ওরা কিন্তু অ্যাগ্রিগেটিং করে, যাদের গাড়ি আছে আর যারা কাস্টমার তাদেরকে একটা সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করাচ্ছে। বেসিক্যালি বাংলা ভাষায় বলতে গেলে দালাল, বাংলা কথায় দালাল। ঠিক। সেটা হচ্ছে উবের যেরকম এয়ারবিএনবি, সেম জিনিস। এয়ারবিএনবিতে যাদের বাড়ি আছে আর যারা কাস্টমার তাদেরকে একটা প্ল্যাটফর্মেতে কানেক্ট করাচ্ছে। বেসিক্যালি মার্কেট প্লেস বলতে চাই, তাই তো? ইটস আ নিশ মার্কেট প্লেস। ওরা ওই কাজটাই করে। এয়ারবিএনবি তুমি যখনই শুনবে তারা কিন্তু শুধু বাড়িরই কানেকশন করে দেয়। ইটস আ হোটেল ইন্ডাস্ট্রি। ইটস দ্য লার্জেস্ট হোটেল চেন ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট ওনিং আ হোটেল। সেরকম উবের, এরা সবাই আছে। তুমি প্রত্যেকটা জায়গায় দেখো। ওয়ো রিসেন্ট টাইমসেতে আই এম শিওর তুমি জানবে, ইউএসএ তে গিয়ে ওয়ো ইন্ডিয়ান কোম্পানি যে, তো ওটা ইউএসএ তে গিয়ে ভেগাসেতে একটা হোটেল কিনেছে। হুটার্স বলে একটা হোটেল আছে, কিনেছে। দে ওন দ্য হোটেল ভেগাসে। হুটার্সে আমি ছিলাম, ঠিক আছে, ওটা সস্তার হোটেল, বাট আচ্ছা ইটস আ হোটেল দেয়ার যেখানে তো ওয়ো গিয়ে কিনেছে এত দূর থেকে। মানে লাস ভেগাসে প্রপার্টি কেনা তো বুঝতে পারছো ভেরি ডিফিকাল্ট, প্রচুর এক্সপেন্সিভ, মাল্টি-মিলিয়ন-ডলার ডিল। তো পয়েন্ট ইজ আজকের দিনেতে এই অ্যাগ্রিগেটর সার্ভিসেস কিন্তু ভয়ঙ্কর ভাবে আসছে, এবং লোকের যে আইডিয়াস এআই আসার পরেতে ওটা আরো মানে হয়েছে, বেড়েছে, অনেক গুণ বেড়ে গেছে। ইটস ভেরি ইজি। যেরকম আমার বিজনেসেতে আমি যেটা করি, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি তোমাকে। ওকে, দেয়ার আর মাল্টিপল পিপল যারা অনলাইন আসতে চায়। যেরকম কোচেস, আমি কোচেসদের নিয়ে ডিল করি, আমি অনেক টাইপের সেগমেন্টকে নিয়ে ডিল করি যারা অনলাইনেতে যেতে চায়, তাদের বিজনেস বাড়াতে চায়, কিন্তু তারা অনলাইন কোনো প্রেজেন্সই নেই। ঠিক, আমি তাদেরকে ওই প্রেজেন্সটা দিই যাতে করে তারা অনলাইন আসতে চায়। সো ইটস অ্যানাদার কাইন্ড অফ আ সার্ভিস দ্যাট আই এম প্রোভাইডিং। আমার নিজের তো কোনো প্রোডাক্ট নেই, আমি গিভিং সার্ভিসেস, বাট ইটস আ হিউজ পোটেনশিয়াল। অ্যান্ড দেয়ার আর পিপল ফ্রম অ্যাক্রস ইন্ডিয়া যারা কিন্তু এটা নিচ্ছে, অনলাইন ফুটপ্রিন্ট বানাতে চাইলো। হ্যাঁ, কিন্তু তারা কি করে করবে জানে না। ঠিক, টেকনিক্যাল লোক চায়, আমি সেই টেকনোলজি সাপোর্টটা তাদের, টেকনিক্যাল চাই, মিডিয়া চাই, স্টেপ বাই স্টেপ গাইড। এক্স্যাক্টলি, সেই গাইডেন্সটা টোটাল আমাদের একটা কনসেপ্টই আছে 360 ডিগ্রি অনলাইন অনবোর্ডিং প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা ওই সার্ভিসটা তাদের দিয়ে থাকি। সুতরাং বিজনেস কোথা থেকে কিভাবে আসবে উই ডু নট নো, বাট ইট উইল ডিপেন্ড এগেন অন দি ইন্ডিভিজুয়ালস, যে ভাবতে পারবে ডিফারেন্টলি। অল ইউ নিড টু ডু ইজ টু ওয়াক আ ডিফারেন্ট পাথ। তুমি নর্মাল 10টা 5টার থেকে বেরিয়ে যদি ভাবতে পারো, যেটা তুমি করছো, হুইচ ইজ আ ভেরি গুড থিং, তুমি অ্যাবসলিউটলি ডিফারেন্ট ওয়েতে ভাবছো। আমাদের কলকাতায় বাংলা চ্যানেল তুমি করছো এবং সেটা তুমি গ্রো করাচ্ছো, হুইচ ইজ আ ভেরি গুড থিং, ইটস আ ভেরি বিগ থিং। ডিফারেন্টলি ভাবছো বলেই আজকে পসিবল হচ্ছে এটা তোমার জন্য। অবশ্যই, মানে কজন আর কি, মানে বড় বড় বিজনেসম্যানদের সাথে কথা বলতে পারে, ইটস আ ভেরি গুড থিং। ভালো লেগেছে। আই ফিল ভেরি, মানে মনে হয় যে লাইক এটা না করলে হয়তো এই জায়গাটা কোনদিন পৌঁছাতেই পারতাম না, বা তোমার সামনে কোনদিন কথাই না হতে পারতো যদি আমি এই ফিল্ডে না থাকতাম। ইট ওয়াজ ডেস্টিনড, এভরিথিং ইজ ডেস্টিনি। আজকে তুমি যা করছো তুমি জানবে এটা করারই ছিল। অল ইউ নিড টু ডু ইজ টু টেক দ্যাট স্টেপ। ঠিক, রাইট, এটাই তো। বেসিক্যালি আর একটা লাস্ট আমি এটা দিয়ে শেষ করবো, যে ক্রিপ্টো একটা বহুত বড় গিমিক, যে সবাই বলে যে এটা একটা জাস্ট একটা ওয়ার্ড যেটা দিয়ে লোকজন শুনলেই ভয় পেয়ে যায়। কিন্তু মানে আমার পয়েন্ট হচ্ছে যে ক্রিপ্টো যদি এতই ভয়ের হয়, তাহলে মানে লাইক কয়েকজন আবার বড় লোকও হয়েছে, কিন্তু ক্রিপ্টোটা ওয়ার্ক কেন করে? মেন পয়েন্ট হচ্ছে যে লোকজন জানে এটা খুব ভয়ের জিনিস, এটা খুব রিস্ক টেকিং জিনিস, কিন্তু লোকজন জানে না যে কেন ভয় পাওয়া উচিত বা কেন রিস্ক টেকিং। তো সেই ব্যাপারে তুমি কি বলবে, ক্রিপ্টো কেন সবাই এত বেশি চারিদিকে এরকম ভয়ের কি ব্যাপার? আসলে ক্রিপ্টো কারেন্সি না, লোকে জানে না অ্যাকচুয়ালি কি জিনিসটা, নামটা শুনেছে। ক্রিপ্টো ব্যাকগ্রাউন্ডটা কি? ক্রিপ্টো কারেন্সি 100টার ওপর আছে সারা পৃথিবীতে, মোর দ্যান 100 ক্রিপ্টোস আর দেয়ার। আমাদের একটা অ্যাপ ছিল, সেটাতে আমরা রিয়েল টাইম মনিটরিং করতাম ফর দ্য ফার্স্ট 100 ক্রিপ্টো কারেন্সি আমাদের কোম্পানি থেকে আমরা বানিয়েছিলাম। আচ্ছা, অ্যাপ বানিয়েছিল? হ্যাঁ, তো ওটা হচ্ছে 100টা টপ 100 ক্রিপ্টো কারেন্সি। যখন আমরা বানাচ্ছিলাম অ্যাপটা, তখন আমরা প্রাইস ফ্লাকচুয়েশনসটা দেখছিলাম। আচ্ছা, ক্রিপ্টো ব্যাকগ্রাউন্ডটা আগে বলি। আচ্ছা, ক্রিপ্টো কারেন্সি শুরু হয়েছিল এগেন ইউএস থেকে। অনেকে বলে কি যে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো আছেই, মানে যারা আর কি বিজনেস ম্যাগনেটস, কিন্তু কোনো ফেস নেই। বিটকয়েনের নাম আমরা সবাই শুনেছি, বিটকয়েনের মালিককে আমরা কিন্তু কেউ জানি না সেরকম। একজন চাইনিজ ভদ্রলোকের ছবি পাই কখনো কখনো, কেউ বলে কি যে XYZ মালিক, কিন্তু অ্যাকচুয়ালি কে সেটা কিন্তু আমরা জানি না। ইটস নট ট্রান্সপারেন্ট। হ্যাঁ,
cryptocurrency it's a currency which is virtual. It's a completely virtual currency এবং it is an unmonitored currency. যেরকম রুপি, it is monitored, ডলার monitored, যে কোনো কারেন্সি যেটা এক একটা দেশের হয় monitored by government of those respective countries. কিন্তু ক্রিপ্টোর কোনো মনিটরিং নেই, এবং মনিটরিং নেই বলেই ক্রিপ্টোর প্রাইস যখন শুরু হয়েছিল তখন একরকম ছিল, তারপরে তো বেড়ে গেল এরকম, তারপরে তো আবার পড়ে গেল। এই যে আপ ডাউনটা হয় বিকজ দেয়ার ইজ নো মনিটরিং। এবং যারা ক্রিপ্টোতে ইনভেস্ট করে তারা কিন্তু জেনেই করে যে এটা পড়বে। এবার অনেকে কি করে, লোকের কথা শুনে ইনভেস্ট করে। ওই যে প্রথমেই বলেছিলাম যে ইউ হ্যাভ টু হ্যাভ আ পার্সন হু নোজ দ্য সাবজেক্ট, হুজ আ মাস্টার অফ দ্য সাবজেক্ট, তবেই কিন্তু তোমার গাইডেন্সটা তুমি পাবে। অনেকে তো এরকম আছে যে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে লিংকে ক্লিক করে ইনভেস্ট করেছে, দিয়ে বলছে যে ভাই সব টাকা চলে গেল। আরে ভাই নরমাল, অবভিয়াসলি। মানে আজকালকার জেনারেশনে যে এরকম স্ক্যাম হচ্ছে সেটাই শকিং ব্যাপার। এনিওয়েজ, যাই হোক, তো ক্রিপ্টোর মেন ভয়ের ব্যাপারটা তো আমরা জানলাম, এবং ফিনান্সিয়ালি সেক্টরের এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেক কিছু জানলাম, সফটওয়্যারের ব্যাপারে জানলাম, এআই এর ব্যাপারে জানলাম। আশা করছি এরপরেও অনেক, মানে এরপরে আরও এপিসোড আমরা শুট করতে পারবো একসাথে, বা একসাথে কাজও করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।